সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে বিষয়বস্তু ছিল তোমাদের প্রাণীর পরিচিতি। আমরা হাইড্রা জীবন বৃত্তান্ত পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম হাইড্রার এপিডার্মিস এবং এন্ডোডার্মিস, অর্থাৎ বহির্ত্বকীয় কোষ এবং অন্তর্ত্বকীয় কোষ এই সম্পর্কে, এবং এর ভিতরে ছিল মিডোব্লাস্ট কোষ। তার ভিতরে বিভিন্ন ধরনের নিমাটোসিস্ট সম্পর্কে আমি চিত্র সহকারে তোমাদের বর্ণনা করেছিলাম। আজ আমি তোমাদের হাইড্রার খাদ্য গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে খাদ্য কি, খাদ্য গ্রহণ পদ্ধতি, শিকার ধরার কৌশল, পরিপাক পদ্ধতি, চলন, এই যে আমি আলোচনা করব। তাহলে আমরা প্রথম আসি যে হাইড্রার খাদ্য গ্রহণ প্রক্রিয়া। হাইড্রার খাদ্য গ্রহণ প্রক্রিয়া, ইংরেজিতে তোমরা টাচ দিবে ইনজেকশন অফ হাইড্রা, তলে দাগ দিবে, যেটা বৈজ্ঞানিক নাম। আমরা ইংলিশটা সঙ্গে সঙ্গে একটু টাচ করে দেবো, কিন্তু এই খাদ্য গ্রহণ প্রক্রিয়া আলোচনা করতে গেলে এখানে প্রথম একটা বস্তু আসবে, বিশেষ করে পুষ্টি। নিউট্রিশন, পুষ্টি কি, এই সংজ্ঞাটা আমরা একটু জানি। প্রাণী দেহে যে জৈবিক প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, পরিপাক, খাদ্যসার পরিশোষণ ও আত্তীকরণ, অপাচ্য অংশ দেহ থেকে বাইরে নিষ্ক্রান্ত হয়, তাকে পুষ্টি বা ইংরেজিতে নিউট্রিশন বলে। আবার অপরদিকে ছোট্ট একটু সংজ্ঞা দেওয়া যায়, দেহ সুস্থ সবল রাখার নাম পুষ্টি। প্রাণীর দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন ইত্যাদি সকল শারীরবৃত্তীয় কাজ পুষ্টির উপর নির্ভরশীল। তাহলে আমরা পুষ্টি সম্পর্কে একটি ধারণা নিলাম, যে পরবর্তীতে পুষ্টিটুকু আমি মুছে ফেললাম। আমরা জানলাম পুষ্টি কি। আমরা হাইড্রার খাদ্য কি, খাদ্য হাইড্রা গ্রহণ করে। হাইড্রা খুব ছোট্ট একটি প্রাণী, যার দৈর্ঘ্য 1 থেকে 3 সেন্টিমিটার, প্রস্থ 1 মিলিমিটার। অর্থাৎ এরা তাহলে নিশ্চয়ই খুব ছোট খাদ্য, বিশেষ করে অর্থাৎ এরা খাদ্য গ্রহণের ব্যাপারে এদের খুব বাদ বিচার আছে। এরা সবসময় জীবন্ত খাদ্য এরা গ্রহণ করে। সেই খাদ্যগুলো আমরা একটু দেখি। হাইড্রা কি কি, অর্থাৎ ছোট্ট, অর্থাৎ জুপ্লাঙ্কটন। বিশেষ করে আমরা জানি যে ছোট্ট যে প্রাণী, তাদেরকে জুপ্লাঙ্কটন, যেহেতু এরা জীবন্ত খাদ্য ছাড়া মৃত খাদ্য কখনোই গ্রহণ করে না। তাহলে প্রথম পয়েন্ট এখানে আমরা ধরতে পারি, হাইড্রা মাংসাশী, অর্থাৎ এরা কার্নিভোরাস। যেমন বাঘ সিংহ যেমন মাংস খায়, বা এই ছোট্ট প্রাণীটা এরা খাদ্য ধরন যেটা মাংসাশী। আমরা একটু তাল দিয়ে রাখি, অর্থাৎ মাংসাশী প্রাণী। সে বাঘ সিংহের মতো জীবন্ত খাদ্য গ্রহণ করে, অর্থাৎ কার্নিভোরাস মাংসাশী প্রাণীরা। এরা যেহেতু জুপ্লাঙ্কটন এরা খায়, সাইক্লোপস, ডাফনিয়া, আমরা এই নামগুলা ছোট ছোট
অর্থাৎ এরা কীট পতঙ্গ মানে ক্রাস্টিসিয়া জাতীয় আর্থ্রোপোডা প্রাণী, মাছের ডিম এবং ছোট ছোট কৃমি, ছোট অ্যানিলিড, কীট পতঙ্গ, কীট পতঙ্গের লার্ভা, এমনকি ব্যাঙাঞ্চিকেও এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে আমরা হাইড্রার খাদ্য সম্পর্কে ধারণা নিলাম। আমরা এবারে আসি হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি বা শিকার পদ্ধতি, কিভাবে তারা, আমরা একটু পরবর্তী পয়েন্ট, হাইড্রা খাদ্য গ্রহণ পদ্ধতি বা শিকার ধরার কৌশল। হাইড্রা খাদ্য গ্রহণ পদ্ধতি বা শিকার ধরার কৌশল, কিভাবে এরা শিকার ধরে। এখানে বিশেষ করে আমরা হাইড্রাকে দেখছি তার কোষিকা আছে, অর্থাৎ কোষিকার সাহায্যে বেশি করেছে, অর্থাৎ কোষিকা স্থিত নিমাটোসিস্ট, কোষিকার ভিতরে নিমাটোসিস্টটা আছে, বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ এরা নিমাটোসিস্টটা বেশি ব্যবহার করে। আর খাদ্য শিকার ধরার যে কৌশল, এরা সাধারণত পানিতে কোনো বস্তুর সাহায্যে পদতলটা ঠেকা দেয়, পদতল করে কোষিকাগুলো নিচের দিকে হয়ে কোষিকাগুলো ঝুলতে থাকে, অর্থাৎ দোলায়িত অবস্থায় থাকে। কোনো প্রাণী মানে ওই সাইড যদি ক্ষুদ্র প্রাণী বা কেউ যদি তার কোষিকার কাল দিয়ে যায়, তখন তার সে ওই বিশেষ করে কোষিকার ভিতরে ওটা যেহেতু নিডোপ্লাস্ট, আমি গত ক্লাসে আলোচনা করছি যে কোষিকাতে থাকে নিডোপ্লাস্ট বা নিউমোটোসাইট কোষ, তার ভিতরে থাকে, অর্থাৎ নিডোপ্লাস্ট কোষ ভিতরে নিমাটোসিস্ট থাকে। ওই নিমাটোসিস্টকে সে নিক্ষেপ করে, করার পরে আমরা গত ক্লাসেও আলোচনা করছি যে 4 ধরনের নিমাটোসিস্ট থাকে। ওই প্রথম যে নিমাটোসিস্টটা পেনিট্রান্ট, আমরা এখানে দেখছি গত ক্লাসে, তাতে পেনিট্রান্টের ভিতরে থলি আকৃতির, সেটা হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ থাকে, অর্থাৎ শিকারকে ধরে ওই বিষাক্ত পদার্থ তার গায়ে প্রবেশ করায়। পরবর্তীতে ভলভেন্ট আর একটা নিমাটোসিস্ট আছে, দ্বিতীয় যেটা, সে খাদ্যকে পেঁচিয়ে ধরে। অর্থাৎ পরবর্তীতে যে নিমাটোসিস্ট আমরা ওখানে দেখব 18 পেনিট্রান্ট, গ্লুটিনান্ট, আর তার আরেকটা নাম আছে হলোট্রিকাস আইসোরেক্সা। গ্লুটিনান্ট যে নিমাটোসিস্ট, সে কি করে, 18 রস সিক্রেশন করে তাকে সুন্দর করে আটকে দেয়। এবং পরবর্তীতে যে এইগুলো থাকে, অর্থাৎ এইভাবে খাদ্যটাকে ধরে সে কি করবে, মুখে সাইড দিয়ে যে গ্রন্থি কোষ আছে তার থেকে 18 রস সিক্রেশন হবে, ধরে কোষিকার সাহায্য খাদ্যকে মুখের, অর্থাৎ হাইপোস্টমের সংকোচন প্রসারণের মাধ্যমে হাইপোস্টম, তার পরবর্তীতে মুখের যেটা দেহপ্রাচীরের সংকোচন প্রসারণের ফলে খাদ্যকে সিলেন্ট্রনের ভিতরে নিয়ে আসে, অর্থাৎ দেহ গহ্বর যেটা বলা হয় হাইড্রা, তাহলে খাদ্য ধরেছে সিলেন্ট্রনে পৌঁছায় দেয়। আমরা পরবর্তী যেটা খাদ্য পরিপাক প্রক্রিয়া, এবার আমরা চলে আসছি। তাহলে আমরা হাইড্রার খাদ্য কি, খাদ্য গ্রহণ পদ্ধতি, খাদ্য ধরার কৌশল, এবার পরিপাকে আসি। হাইড্রার খাদ্য পরিপাক প্রক্রিয়া। হাইড্রার খাদ্য পরিপাক প্রক্রিয়া, পরিপাকের এখানে বিশেষ করে মানে প্রসেস অফ ডাইজেশন অফ হাইড্রা, আমরা এখানে ডাইজেশন প্রসেস অফ, আমরা ইংলিশ গুলো সঙ্গে সঙ্গে একটু টুকে দেবো যেহেতু জুলজিক্যাল ইংলিশ নির্ভর। যে প্রসেস অফ ডাইজেশন অফ হাইড্রা,
তাহলে আমরা ইংলিশটা ঘিরে দিলাম। তাহলে পরিপাক, এখানে পরিপাক বলতে আগে একটু সংজ্ঞাটা দিই, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জটিল খাদ্য বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে সহজ সরল তরল এবং কোষের গ্রহণ উপযোগী খাদ্যে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পরিপাক। তাহলে আমরা এখানে হাইড্রাতে দুই ধরনের পরিপাক লক্ষ্য করব। হাইড্রায় দুই ধরনের পরিপাক আছে, আমরা একটু উপরেটা মুছে ফেললাম। গ্রহণ পদ্ধতিটাও মুছে ফেললাম। তাহলে পরিপাক কয় ধরনের হয়? হাইড্রার বহি পথে আমরা এখানে দিই বহিঃকোষীয় পরিপাক। হাইড্রা বহিঃকোষীয় পরিপাক, ইংরেজিতে বলা হয় এক্সট্রা সেলুলার ডাইজেশন। তোমরা একটু এক্সট্রা সেলুলার ডাইজেশন দিয়ে দিলাম। বহিঃকোষীয় পরিপাক অর্থাৎ এখানে বলছে কোষের বাইরে, হাইড্রার কথা বলতেছে এরা, যেহেতু কোষের বাইরে সিলেন্ড্রনের ভিতরে, অর্থাৎ সিলেন্ড্রনের একটা গহ্বর, আমাদের মতো তাদের পাকস্থলী নাই, তাদের একটা গহ্বরের ভিতরে এই হাইড্রা পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এদের কোষ আছে, কোষের বাইরে সিলেন্ড্রনের ভিতরে অর্থাৎ খাদ্যের যে পরিপাক তাকে বহিঃকোষীয় পরিপাক বা এর আরেকটা নাম আন্তঃকোষীয় পরিপাক বলা হয়। এক্সট্রা সেলুলারের আরেকটা নাম আন্তঃকোষীয় পরিপাক। তোমরা একটু টুকে নাও, আন্তঃকোষীয় পরিপাক। এদের বলা হয়, এদের বহিঃকোষীয় পরিপাকের অপোজিটে অর আন্তঃকোষীয় পরিপাক লিখতে পারো, এটা অপবাদ। তাহলে কোষের বাহিরে সিলেন্ড্রনের অভ্যন্তরে যে পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয় তাকে বহিঃকোষীয় পরিপাক বা আন্তঃকোষীয় পরিপাক বলে। এখানে বলছে কি, বিশেষ করে খাদ্য যখন সিলেন্ড্রনে প্রবেশ করে মুখছিদ্র দিয়ে, তখন হাইড্রা তার ওই সিলেন্ড্রন অর্থাৎ মুখছিদ্রটি বন্ধ করে দেয়। এইবার ওর ভিতরে বিভিন্ন অন্তঃকোষীয়, বিশেষ করে হাইড্রা বহিঃকোষীয় অন্তঃকোষীয় গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের এনজাইম সিক্রেশন হয় ওখানে, হয়ে ওই খাদ্যগুলোকে খণ্ড বিখণ্ড করে ফেলে এবং পরবর্তীতে কিছু এনজাইম আছে, অর্থাৎ ফ্লাজেলা, অন্তঃকোষীয় ফ্লাজেলাও আছে, যার সাহায্যে খাদ্য আন্দোলিত হয়, অর্থাৎ ছোট ছোট কণায় পরিণত করে। এমনকি কিছু এখানে ট্রিপসিন জাতীয় বা প্রোটিন, ট্রিপসিন জাতীয় এনজাইম, এটা বলছি অন্তঃকোষীয় এনজাইম, যেটা প্রোটিন জাতীয় খাদ্য, অর্থাৎ ট্রিপসিন সদৃশ্য পেপসিন, এখানে এটা বলছি ট্রিপসিন সদৃশ্য পেপসিন ও অন্তঃকোষীয় কোষ থেকে মিশ্রিত হয়ে প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে সে কি করে পলিপেপটাইডে পরিণত করে। এইখানে কিন্তু লিপিড, বিশেষ করে স্নেহ আর শর্করা পরিপাকের কোনো এনজাইম নাই, পরিপাক হয় না। তাহলে আমরা বহিঃকোষীয় পরিপাক সম্পর্কে একটু ধারণা নিলাম। সিলেন্ড্রনের ভিতরে হয় এবং খণ্ড বিখণ্ড হয়ে কিছু এনজাইম সিক্রেশন হয়ে, অর্থাৎ এখানে তিন ধরনের খাবার বিশেষ করে পরিপাক: কঠিন খাবার, প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট। প্রোটিনটা পরিপাক হয় আংশিক, পলিপেপটাইডে পরিণত হয়, আর বাকিগুলো থেকে যায়। এইবার অন্তঃকোষীয় পরিপাকে দেখি কি হয়, আমরা সেটা দেখি।
আমরা যেহেতু পরিপাক প্রক্রিয়া আলোচনা করছি, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। ইন্ট্রাসেলুলার ডাইজেশন, তোমরা একটু ইংলিশটাও লিখে নাও। ইন্ট্রাসেলুলার ডাইজেশন, এখানে আমরা যেটা অন্তঃকোষীয় পরিপাকটা বলছে কোষের ভিতরে, এখানে বলছে কোষের অভ্যন্তরে, কোষের খাদ্য গহ্বরে খাদ্য বস্তুর পরিপাককে। অন্তঃকোষীয় মানে কোষের ভিতরে কথা, যেহেতু খাদ্য গহ্বরে এই পরিপাকগুলো হয়, অন্তঃকোষীয় পরিপাকটা, অর্থাৎ এখানে অন্তঃকের ঘনপথযুক্ত কোষগুলো সিলেন্ট্রনে, যে ছোট ছোট ওই গহ্বরে যে ছোট ছোট খাদ্য ছিল, খাদ্য কণা ছিল, তাকে আবারও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বলছে গলাধাকরণ করে। সব খাবার পরিপাক হয় না বহিঃকোষীয়, ওখানে আরো কিছু কিছু খাদ্য থাকে যেগুলো অন্তঃকের যে এনজাইম থাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গলাধাকরণ করে। ফলে কোষের ভিতরে একটা খাদ্য গহ্বরের সৃষ্টি হয়। ওখানে অন্তঃকোষীয় পরিপাকে কোষের ভিতরে একটা খাদ্য গহ্বরের সৃষ্টি হয়। এই গহ্বরের ভিতর কখনো খাদ্য অম্লীয় বা অ্যাসিডীয়, কখনো খাদ্য ক্ষারীয় হয়। এখানে বলছে বিভিন্ন ধরনের এনজাইম খাদ্য গহ্বরে প্রবেশ করে খাদ্যকে পরিপাক করে। যেমন এখানে অন্তঃকোষীয় পরিপাকের ভিতরে আমি একটু এটা মুছে ফেললাম, কি কি পরিপাক এখানে কি ধরনের হয়। অন্তঃকোষীয় এখানে যে ট্রিপসিনটা, যেহেতু খাদ্যের জটিল খাদ্য তিন ধরনের, প্রথম বলছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। প্রোটিন বলতে আমিষ, লিপিড স্নেহ বা চর্বি, কার্বোহাইড্রেট শর্করা জাতীয়। এই জাতীয় প্রোটিন খাদ্যগুলোকে এনজাইম এখানে ভাঙে, বিশেষ করে যেটি ট্রিপসিন, তোমরা একটু লিখে নাও। ট্রিপসিন যে এনজাইম, এটা কিন্তু এনজাইম, এনজাইম বা উৎসেচক। এ কি করে, ট্রিপসিনটা আমরা একটু আগে দেখে আসলাম পলিপেপটাইড, পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে, অ্যামিনো বা অ্যামাইনো অ্যাসিডে। লিখে নাও অ্যামাইনো অ্যাসিড, যা কোষের প্রতি গ্রহণ করতে পারে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে ট্রিপসিন জাতীয় এনজাইম পলিপেপটাইড খাদ্যকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। পরবর্তীতে যেটা আছে আমরা লিপিড জাতীয়, আমরা দেখি লাইপেজ যে এনজাইমটা ওই কোষের ভিতরে স্নেহ বা ফ্যাট চর্বি জাতীয়, ইংরেজিতে লিপিড বলে, স্নেহ বা ফ্যাট বা ইংরেজিতে লিপিড, স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, গ্লিসারলে পরিণত করে। আর শর্করা জাতীয় যেটা এখানে আছে, এনজাইমগুলোর নাম মনে রাখবে অ্যামাইলেজ।
অ্যামাইলেজ জাতীয় এনজাইম সে কি করবে, শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। তাহলে আমরা দেখলাম যে জটিল খাদ্য, যেটা আমাদের সংজ্ঞায়িত ছিল যে শারীরতাত্ত্বিক বা জৈবনিক প্রক্রিয়ায় জটিল খাদ্য ভেঙে সহজ সরল তরল কোষের গ্রহণ উপযোগী খাদ্যে পরিণত হয় এবং খাদ্যের ভিতরে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপ নেয়, তাপ শক্তি সৃষ্টি করে, তাপটাই গতিতে রূপ নেয়, তাকে পরিপাক করে। তাহলে আমরা দেখলাম যে এই জাতীয় এনজাইম এই জটিল খাদ্যকে ভেঙে স্নেহবনি আমরা প্রোটিন আমিষ বলি, ভেঙে অ্যামাইনো অ্যাসিড, এখানে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, গ্লুকোজে পরিণত, যা কোষে কোষে গ্রহণ করতে পারে। তাহলে আমরা মোটামুটি হাইড্রার এই পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাকটা আমরা জানলাম। এর পরবর্তী আর একটা ধাপ আছে যে পরিপাক হওয়ার পর খাদ্য সার পরিশোষণ, আমি আরো একটু বলি, পরিশোষণ আত্মীকরণ একটু কাজ দিয়ে যায়। হাইড্রার খাদ্য সার পরিশোষণ ও আত্মীকরণ, যেটা খাদ্য সার পরিশোষণ ও আত্মীকরণ, এখানে তোমরা ইংলিশটা একটু সাথে সাথে যে পরিশোষণ বা শোষণ, অ্যাবজর্পশন, ইংলিশটা একটু ABSO, অ্যাবজর্পশন অ্যান্ড আত্মীকরণ, অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন। তাহলে এর পরবর্তীতে তাহলে অন্তঃকোষীয় পরিপাকের পর পরিপাকৃত খাদ্য সার ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন কোষে পরিবাহিত হয়। আর ব্যাপন প্রক্রিয়াটা হাইড্রা খাদ্য সারটা, পরিপাকৃত খাদ্য সার ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন কোষে পরিবাহিত হয়। খাদ্য সার থেকে সৃষ্ট শক্তি দেহের বৃদ্ধি ও জৈবিক কাজে ব্যবহৃত হয়। খাদ্যের অপরিপাকৃত অংশ মুখছিদ্র দ্বারা দেহের বাইরে নির্গত হয়। অর্থাৎ এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা অর্থাৎ এই হাইড্রা যে মুখছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ করেছিল এবং সেই মুখছিদ্র দিয়ে খাদ্য বের, মানে অপাচ্য অংশ সেই বের হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্জ্য অংশ। তাহলে এদের একটা মাত্রই ছিদ্র, আমাদের অর্থাৎ মুখ থেকে শুরু করে আমাদের যখন পাইপ হতে বের হয়ে যায় বর্জ্য, আর এদের ওই মুখছিদ্র দিয়ে আবার ওই বর্জ্য বা অপাচ্য অংশ বের হয়ে যায়। মোটামুটি আমরা হাইড্রার পরিপাক, খাদ্য গ্রহণ করে অন্যান্য অংশ আমরা আলোচনা করলাম। হাইড্রার খাদ্য সার পরিশোষণ আত্মীকরণ। আমরা এবার অন্য একটা এসে যাবো পয়েন্টে, আমি মুছে ফেললাম এটা। আমরা এবার হাইড্রা চলন সম্পর্কে দেখি।
জিনিসটা লোকোমোশন অফ হাইড্রা। বলে ডাক দিবা লোকোমোশন অফ হাইড্রা, চলন। এখানে চলনটা আমরা জানি যে আমরা চলছি, হাঁটতেছি, চলতেছি, কিন্তু একটু সংজ্ঞা আকারে যদি আমরা দেই, তখন আমরা যে প্রক্রিয়ায় জীব জৈবনিক প্রয়োজনে, বিশেষ করে তার শারীরবৃত্তীয় বা জৈবনিক প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাকে চলন বলে। বিশেষ করে তাহলে আমরা চলন মানে যে শারীরবৃত্তিক বা জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনের তাগিদে প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাকে চলন বলে। চলন একটি সহজাত আচরণ। বিশেষ করে খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, প্রজনন, পরিবেশীয় বিভিন্ন উদ্দীপনার কারণে প্রাণী এই চলন সম্পন্ন করে। এখানে হাইড্রার কথা বলা হয়েছে। হাইড্রা অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থেকে, পানির ভিতরে কোনো বস্তুর সাথে সংযুক্ত থেকে এক স্থান থেকে অন্য স্থানে এরা চলাচল করে। বিশেষ করে খাদ্য গ্রহণ, আলো, তাপ, স্পর্শ, উদ্দীপনা ইত্যাদির কারণে এরা হাইড্রা স্থানান্তরিত হয় বা চলন সম্পন্ন করে। আমরা এখানে হাইড্রাতে বিভিন্ন ধরনের চলন দেখা যায়। আমরা কয়েক প্রকার চলন এখানে আলোচনা করব। আমরা দেখি লুপিং। বিশেষ করে আমরা বইয়ে এখানে 1 নম্বর যে চলনটা, লুপিং, ইংরেজি কথা। লুপিং বা কখনো কখনো কোনো বইয়ে দেওয়া আছে ভাষা চলন, ফাঁকা চলন, ভাষা চলন, আরো নাম আছে, আমরা পরে বলবো আলোচনা করে। লুপিং, কেউ ভাষা চলন। আমরা দেখি এই লুপিংটা লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা এই চলন সম্পন্ন করে। আমরা একটু চিত্র দিয়ে দেখব, দেখি লুপিংটা কি। বিশেষ করে এটা কোশিকা ভিত্তিক চলন, কোশিকা এবং পদতল ভিত্তিক চলন। এই লুপিংটা আমরা হাইড্রার চলন বেশি করে কোশিকা, পদতল এর সাহায্যে বেশি করে এসে চলে। তার লুপিংটা কোশিকা ও পদতল ভিত্তিক চলন। দেখি লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য এই চলন সম্পন্ন করে। আমরা একটা চিত্র দিই, আমরা দ্রুত একটা চিত্র দিব। এটা হাইড্রাটা সমতল চলন তল, আমরা লিখতে পারি এখানে চলন তল হাইড্রা এই লুপিং। এখানে কি করে হাইড্রা চলে আমরা একটু দেখি। আমরা একটা হাইড্রা, যে একটা হাইড্রা আঁকালাম, যেহেতু এদের একটা হাইড্রা আমরা এরকম দেখতে, আমরা একটু এখানে তার টিকা আছে, কোশিকা আছে, একটু দেহকাণ্ড, পদচাকতি, এইখানটা এর গেল পা, পদচাকতি, পদচাকতি। আমরা হাইড্রাকে দেখলাম এই অবস্থায় আছে। সে কি করে, ছোট বাচ্চারা যেমন হাত সামনে দিয়ে পাটা টেনে নিয়ে যায়, হাত সামনে দিয়ে পাটা টেনে নিয়ে যায়, অর্থাৎ এই কোশিকাটা এরকম কি করবে, বাঁকায়ে এই হাইড্রা, আমরা এখানে এই কোশিকা এই ইসে দিল, দিয়ে আবার তার পদতলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। হাত দিয়ে টান দিবে, অর্থাৎ কোশিকা দিয়ে টান দিবে, পদতলটা সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ শুয়া পোকা যেভাবে চলে, যোগ যেভাবে চলে, যোগের চলন, শুয়া পোকার চলন তোমরা খেয়াল করছো এইভাবে। অর্থাৎ এখানে একটা লুপ সৃষ্টি হয়, ফাঁকা। ভাষার কথা বলা হলো লুপ। পরবর্তীতে এইভাবে প্রত্যেকবারই এরা লুপ তৈরি করতে থাকবে এবং শেষে যে আমরা একটু এটার পরে এইটা আরো আছে, লুপ তৈরি করতে থাকবে।
সাধারণত একবারই একটা লুপ তৈরি হয় এদের চলনে, একবার একটি লুপ তৈরি হয়। এখানে দেওয়া আছে যদিও এইরকম, পরবর্তীতে যে এরা সোজা হয়, বসে। বিশেষ করে সোজাভাবে দাঁড়ায়। তাহলে আমরা এখানে বিশেষ করে চিত্র দিয়ে দিবা লুপিং। এটা লুপিং চলন। আমরা তাহলে হাইডার লুপিং যেটা আমরা দেখলাম, আর এতে একটি মাত্র লুপ সৃষ্টি হয়, যোগ ছোঁয়া ফোকা বা যেভাবে চলে বাচ্চারা, হামাগুড়িতে বাচ্চারা যেভাবে চলে সেই চলনটাই এই লুপিং চলন, ভাষা চলনটা ওখানে বলতেছে। আমরা দ্বিতীয় যে চলনটা, এটা পরীক্ষায় আসে প্রায়, সামারসল্টিং, কখনো বাংলা দিয়ে লেখা থাকে সামারসল্টিং। আমরা এখানে এসওএমইআর ইউএলটিএন সামারসল্টিং, বা এখানে বলছে ডিগবাজি চলন। সামারসল্টিং কে ডিগবাজি চলন বলতেছে। অর্থাৎ হাইড্রা, আমার এখানে আমি উপরে একটা মুছে ফেললাম, একটু দ্রুত দেব। হাইড্রা এটা খুব দ্রুত চলন। হাইড্রা এই ডিগবাজি চলনটা দ্রুত চলনের জন্য এটা ব্যবহৃত হয়। আমরা একটু ডিগবাজিটা কেমন, মানুষ যেমন ডিগবাজি দেয়, বাচ্চারা ডিগবাজি দেয়, আমি একটু মুছে ফেললাম তলটা। আমরা একটু দ্রুত চিত্রটা দিই। হাইড্রা ডিগবাজি দিতে গেলে এই প্রথম সোজা দাঁড়ানো, সোজা দাঁড়ায়, দাঁড়ানোর পর অর্থাৎ ধীরে ধীরে সে কি করবে, কর্ষিকা বাঁকাবে। ডিগবাজি দিতে গেলে তখন হাত মাটিতে দিতে হয়। এখানে আমরা দেখি এই মাটিতে হাত দেবে সে, এই কর্ষিকা মাটিতে হাত দিয়ে ধীরে ধীরে, অর্থাৎ সে কি করবে, আরো কি হয়ে যাবে, এখানে এই পাটা উপরে উঠে যাবে। যদি আমরা ধরি বয়ে এই কর্ষিকা, এই পদতলটা এরকম উপরে উঠে গেল, ডিগবাজি চলন দিচ্ছে। পরবর্তীতে ধীরে 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 এই দিকে টাইট হয়ে যাবে। অর্থাৎ হাত তো মাটিতে, সব বইয়ে কিন্তু এই ধরনের চিত্র দেওয়া নাই, যেহেতু সে এরকমের পদতলটা টাইট হয়ে যাবে, হয়ে যে এই পদতলটা মাটিতে দিয়ে, আমরা যদি একবারেই মাটিতে দিই এরকম পা ছোয়াইলেও, তাহলে পদতলটা যদি আমরা এইভাবে দিই, আমরা এখানে এটা মুছে ফেললাম, আমরা পদতলটা যদি আবার এই হাতটা, যেহেতু হাত মাটিতে দিয়ে এরকমের একটা ধরন আসলো, আমরা দেখলাম এই এই পরবর্তীতে মাটিতে ছোঁয়ায় এই পদতল এই সোজা দাঁড়ায়। অর্থাৎ ডিগবাজি চলনের যে ধরন, আমরা হাত মাটিতে দেবো, পা উপরে উঠে যাবে, আবার পা মাটিতে দেবো, হাত উপরে উঠে যাবে, এই ডিগবাজি চলন। এখানে দুটা লুপ সৃষ্টি হয়। আমরা যদি আরেকটু এই একটা লুপ, আমরা এখানে একটা লুপ দেওয়া আছে, আমরা লুপকে এখানে মাটিতেই দিই, আমরা যদিও এখানে মাটিতে সরাই নাই, এখানে আর একটা লুপ দিই, এই লুপ মাটিতে দিয়ে সে সোজা চলে যাবে, হাত উঠায় নিয়ে চলে যাবে। তাহলে দুটা লুপ সৃষ্টি হয় ডিগবাজি চলন। যাই হোক, আমাদের সময় শেষ। আমরা চলন আরো কয়েক প্রকার চলন আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা এই গ্রুপ, অর্থাৎ ভয়ঙ্কর এই করোনা আমাদেরকে আঁকড়ে ধরছে, আমরা
যাতে সুস্থ থাকতে পারি, তার জন্য আগামী দিনে অর্থাৎ আমরা ভিড়ের ভিতরে যাব না, আমরা মাস্ক ব্যবহার করব, বাড়িতে ঢুকলেই হাত সাবান পানি দিয়ে পরিষ্কার করব, অর্থাৎ যাতে আমরা আগামী দিনে সুস্থ হয়ে এক জায়গায় হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি।